আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ফিজিক্স ফার্স্ট পেপারে ভেক্টর অধ্যায়ে পড়ানো শুরু করেছি। এখন আমরা ভেক্টর অধ্যায়ের দ্বিতীয় পার্টে আছি। তো আমি চাচ্ছি যে ইনশাআল্লাহ এভাবে ধীরে ধীরে কন্টিনিউয়াসলি ভিডিওগুলো দিয়ে যাব। দেখি যদি তোমাদের কোনো উপকারে আসে, খুব ভালো লাগবে। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করো। আমি তোমাদের সাথে আছি। তামিম, ঠিক আছে? চলো শুরু করা যাক। ওকে, প্রথম হচ্ছে আমরা আজকের ভিডিওটাতে পড়ব হচ্ছে ভেক্টরের প্রকারভেদ। এখন ভেক্টর বিভিন্ন প্রকারের হয়ে থাকে, সেটা হতে পারে একক ভেক্টর, অবস্থান ভেক্টর, তোমার সমান ভেক্টর, তারপরে হচ্ছে সদিশ ভেক্টর, বিসদিশ ভেক্টর, বিপ্রতীক ভেক্টর, স্বাধীন ভেক্টর, পরাধীন ভেক্টর, বা পরাধীন বলতে সীমাবদ্ধ ভেক্টর। তো এরকম অনেক ভেক্টর আছে। তো আমরা যেটা দিয়ে প্রথমে শুরু করতেছি সেটা হচ্ছে আমাদের আজকে প্রথম ভিডিওটা হচ্ছে একক ভেক্টর। এখন একক নামটার মধ্যে কিন্তু একটা এক এক ভাব আছে, যে একক কিছু বোঝাচ্ছে, যে যে জিনিসটা একটা জিনিসটা ইন্ডিকেট করে। ওকে, এখন একক ভেক্টরের যে সংজ্ঞাটা আমরা করি, কোনো ভেক্টরের মান যদি শূন্য না হয়, ধরো তোমার কাছে একটা ভেক্টর আছে যে ভেক্টরের মান শূন্য না, ওকে, হয়, তবে ওই মান দ্বারা, মানে ওই ভেক্টরের মান দ্বারা ওই ভেক্টরকে যদি আমরা ভাগ করি, যে ভেক্টরটা তুমি পাইছো ওই ভেক্টরটা যদি ভাগ করলে আমরা যে ভেক্টরটা পাই সেটাই হচ্ছে একক ভেক্টর। একদম ইজি একটা সংজ্ঞা বলি, যে কোনো ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করা হয়, আমরা যে ভেক্টরটা পাই সেই ভেক্টরটা হচ্ছে একক ভেক্টর। অবভিয়াসলি সেই ভেক্টরটা শূন্য হওয়া যাবে না, কারণ শূন্য ভেক্টরের কোনো মান থাকে না, শূন্য ভেক্টরের কোনো দিকও থাকে না। ঠিক আছে? তো ওই ভেক্টরটা দিয়ে ওই ভেক্টর মান ভাগ করে তো আলটিমেটলি জিরো আসতেছে। তো একক ভেক্টরের মান কখনো জিরো হয় না, একক ভেক্টরের মান মিনিমাম এক হয়, মানে মানই এক, মিনিমাম না, সরি, মানই এক। এখন এখানে হচ্ছে দেখো যে এই একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে এক ভেক্টর, এখান থেকে এই পর্যন্ত যে ভেক্টর লিখছি আমি। তো এই ভেক্টরটারে যদি আমরা তার মান দ্বারা ভাগ করি, আমরা যে জিনিসটা পাইতেছি ছোট হাতের এ, এই ভেক্টরটারে বলা হয় একক ভেক্টর। একক ভেক্টর এ দ্বারা প্রকাশ করা যায়, তারপরে হচ্ছে তুমি চাইলে ইটা, সম্ভবত এন এর মতো একটা জিনিস আছে, ওইটা দ্বারা প্রকাশ করা যায়। এখন বুঝলাম যে একক ভেক্টর হচ্ছে, যদি আমরা যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা আছে, এই ভেক্টরটা যদি তার মান দ্বারা ভাগ করি, যে ভেক্টরটা পাবো সেটাই হচ্ছে আমাদের একক ভেক্টর। আচ্ছা, আসলে একক ভেক্টরটার আরেকটা উদাহরণ দেখো। এখানে ধরো তোমার কাছে একটা ভেক্টর আছে 3a ক্যাপ, এরকম একটা ভেক্টর আছে। এখন এই ভেক্টরটারে যদি তার মান দ্বারা ভাগ করো, এখন এই ভেক্টরটার মান হবে 3। এখন এই ভেক্টরটার মান যদি আমরা ভাগ করি, দেখা যাইতেছে শুধু থাকতেছে এই a ক্যাপটা। এখন এই ক্ষেত্রে আসলে কি ইন্ডিকেট করতেছে, যে আমার 3a একটা ভেক্টর ছিল, এই যে এইটা, এই 3a ভেক্টরটারে সে তিনটা ভাগে ভাগ করছে। একটা অংশের মান হচ্ছে a ক্যাপ, পরের অংশের মান হচ্ছে a ক্যাপ, এবং তারপরের অংশের মান হচ্ছে a ক্যাপ। আশা করি বুঝতে পারছো। সে মানে একক ভেক্টর মানে কি, সে পুরো ভেক্টরটারে একটা নির্দিষ্ট একক অংশে ভাগ করে দিবে। ঠিক আছে? এটাই হচ্ছে একক ভেক্টর। আর অবভিয়াসলি খেয়াল রাখবা যে একক ভেক্টরের মান সবসময় কি হয়, এক হয়। আচ্ছা, তারপরে ভেক্টরটার নাম হচ্ছে অবস্থান ভেক্টর। আচ্ছা, অবস্থান ভেক্টর হচ্ছে একটা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে আরেকটা বিন্দুর অবস্থান নির্ণয় করা, যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু কতটুকু দূরে আছে বা কতটুকু কোথায় আছে, মানে এটা ভেক্টর রূপে প্রকাশ করা যায় বা যে কোনো। ঠিক আছে? ধরো, এটা আমি সংজ্ঞা বলার আগে তোমার একটা উদাহরণ দিই। ধরো তুমি ঢাকাতে আছো, তুমি এখন ঢাকা থেকে ঢাকার আগারগাঁও মেট্রো স্টেশনে আছো। তো এখান থেকে তুমি এখন চাইতেছো যে ফার্মগেট বা যে কোনো একটা জায়গায়, ধরো ফার্মগেট যাইতে চাইতেছো। এখন তুমি এটাও জানতে চাও যে ফার্মগেট থেকে মানে আগারগাঁও থেকে ফার্মগেটের দূরত্বটা বা সরণটা কত, মানে ভেক্টর যেহেতু বলছে সরণটা কত। এখন বিষয়টা হচ্ছে যে সরণটা এখন যদি নির্ণয় করতে চাও, তো তুমি তেমনি নির্ণয় করতে পারবে না। সেই জন্য তোমার কি করতে হবে, একটা এইটারে তোমার স্থির ধরতে হবে। ধরো তুমি আগারগাঁওটারে তুমি স্থির ধরো, আগারগাঁও থেকে স্থির ধরে তুমি তারপরে পরিমাপ করো। এটা হচ্ছে একটা বিষয়। তো এই যে পরিমাপ, বা তুমি চাইতেছো যে তুমি ফার্মগেটটারে স্থির ধরে তারপরে তুমি আগারগাঁওটারে মাপলা, এটা। এখন হইতেছে দেখো আরেকটা জিনিস বোঝাই, এখানে বলছে যে সংজ্ঞাটাতে, যে প্রসঙ্গ কাঠামো মূল বিন্দু। এখন প্রসঙ্গ কাঠামোটা কি, এই যে তুমি আগারগাঁওটারে ধরে নিছো, এটা হচ্ছে তোমার প্রসঙ্গ কাঠামো। তারপরে হচ্ছে তুমি যে ধরো তুমি ফার্মগেটটারে ধরছো, তখন তুমি ফার্মগেট কি মাপতেছো, ফার্মগেটটা হচ্ছে তোমার প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে? এখন
এই জিনিসটা এখন একটা তোমার স্থির বিন্দু ধরতে হবে, স্থির বিন্দু ধরে তুমি তাহলে অন্য একটা বিন্দু অবস্থান নির্ণয় করতে পারবে, তাছাড়া তুমি নির্ণয় করতে পারবে না। ওকে, এখন আমরা সংজ্ঞাটা করি। প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় বা নির্দেশ করা হয় তাকে আমরা অবস্থান ভেক্টর বলে থাকি, অর্থাৎ প্রসঙ্গ কাঠামো। এখন এই যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যে জায়গায় মিলিত হচ্ছে, এখানে জেড অ্যাক্সিসও থাকতে পারে। মানে আমরা যদি 4D বস্তু বিবেচনা করি সেক্ষেত্রে আরেকটা অ্যাক্সিস আসবে। তো 4D এই জিনিসটা আমরা আসলে কল্পনা করতে পারি না, যার কারণে আমরা 3D বস্তুটা আমরা বুঝতে পারি, দেখতে পারি, যার কারণে আমরা 3D নিয়ে সবকিছু হয়। তো এখানে 2D নিয়ে কাজ করতেছি, যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যে জায়গায় মিলিত হয়েছে এটা হচ্ছে একটা মূল বিন্দু, আর এই মূল বিন্দুটার মধ্যে সকল কিছুর মান, এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। এখন এই মূল বিন্দুর সাপেক্ষে আমার এই যে পি বিন্দুর যে অবস্থানটা নির্ণয় করলাম যে ভেক্টরের সাহায্যে, সেটাই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। আবার বলতেছি, এই ও বিন্দুর সাপেক্ষে এই পি বিন্দুর যে অবস্থানটা আমরা নির্ণয় করলাম এটাই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। মানে একটা বিন্দুর সাপেক্ষে আরেকটা বিন্দুর অবস্থান নির্ণয় করলাম। এখন সেটা আমরা একটা সূত্র আকারে লিখতে পারি। ধরো এটার একটা মান দেওয়া আছে, এই ভেক্টরটার একটা মান দেওয়া আছে, আর এটা তো 0 0 এর তো মান দেওয়াই নেই, আমরা জানি 0 0। তো এখন এটার এইটুকু দূরত্ব মানে ভেক্টর রূপে কিভাবে প্রকাশ করব, যে এইটুকু দূরত্বটা কতটুকু সেটা আমরা কিভাবে প্রকাশ করব। সেটা প্রকাশ করার জন্য আমাদের যে শেষ বিন্দুটা আছে অর্থাৎ পি বিন্দু থেকে আমরা আদি বিন্দু যেটা ও আছে সেটার যদি মানগুলো বিয়োগ করি, তাহলে আমরা এই যে অবস্থান ভেক্টরের যে মানটা মানে ভেক্টর যে জিনিসটা সেটা আমরা পেয়ে যাব, ভেক্টর রূপের যে মানটা সেটা আমরা পেয়ে যাব। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এখানে একটা সিম্পল কোশ্চেন দেওয়া আছে, ধরো পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, তার বিভিন্ন স্থানাঙ্ক দেওয়া আছে, বলে এখন পি কিউ ভেক্টর প্রকাশ করো। মানে এইটুকুরে এখানে স্থানাঙ্কগুলো দেওয়া আছে। 3 দ্বারা বোঝাচ্ছে এক্স অ্যাক্সিস এর মান, 4 দ্বারা বোঝাচ্ছে ওয়াই অ্যাক্সিস এর মান, 5 দ্বারা বোঝাচ্ছে জেড অ্যাক্সিস এর মান। এখানে সেম টু সেম। এখন এই যে পি এবং কিউ এই জিনিসটা আমরা কি বলছে, একটা ভেক্টর রূপে প্রকাশ করতে বলছে, পি কিউ ভেক্টরে প্রকাশ করতে বলছে। আমরা এই পি কিউ ভেক্টরে প্রকাশ করার জন্য আমরা এই যে সূত্রটা আছে এই সূত্রটা সহযোগিতা নেব। এটা একটা সূত্র হিসেবে তুমি কাউন্ট করতে পারো, ফর্মুলা হিসেবে কাউন্ট করতে পারো, ঠিক আছে। তো আমরা কি করব, যে ধরো আমরা পি কিউ যেহেতু দেখছি, পি কিউ ভেক্টর দেখছি, তার মানে এইটার ক্ষেত্রে তুমি কি করবা, কিউ ভেক্টরটা হচ্ছে তোমার শেষ বিন্দু আর পি ভেক্টরটা হচ্ছে তোমার আদি বিন্দু। এখন এগুলোর সাথে যখন আমরা ভেক্টর রূপে প্রকাশ করতে যাব তখন অবশ্যই আমাদের আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এই একক ভেক্টরগুলো কি করতে হবে, অ্যাড করতে হবে। এক্স এর জন্য আই ক্যাপ, তোমার ওয়াই এর জন্য জে ক্যাপ, আর তোমার জেড এর জন্য কে ক্যাপ। তো আমরা এখানে যা আছে আর প্লাস থাকে, মানে আমাদের মূলত প্লাসই রাখা লাগে, বাট ওই মাইনাসের কারণে মাইনাস হয়ে যায়। আচ্ছা, এখন দেখো এখানে 3 আমরা দেখলাম 3 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 4k ক্যাপ। ওকে, এখন পি ভেক্টরের মানটা আমরা কি করব, মাইনাস করতে হয়, সূত্রে মাইনাস দিতে হয়। এই যে মাইনাস মাইনাস দিতে আবার ব্র্যাকেট ইউজ করছি, ব্র্যাকেট ইউজ করে মাইনাস 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এখন আবার কি করছি, মাইনাস দ্বারা গুণ করছি। আবার তোমরা সিম্পল গুণনটা তো জানো যে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, এরকম ভাবে লিখছি। লেখার পর আমাদের অ্যানসারটা হইছে 6i ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস k ক্যাপ। এটাই হচ্ছে আমাদের ভেক্টর রূপে প্রকাশ হয়ে গেল। এই যে পি বিন্দু আর কিউ বিন্দু যে দূরত্বটা বা সরণটা সেটা কি করলাম আমরা এই ভেক্টর রূপে প্রকাশ করলাম। এখন চাইলে তুমি এটা মান বের করতে, এটা মডুলাস দিবা, দেওয়ার পর ইকুয়াল দিবা, ইকুয়াল দেওয়ার রুট ওভার তোমার হচ্ছে এক্স এর মানে আই এর সহগ তার স্কয়ার প্লাস জে এর সহগ তার স্কয়ার প্লাস কে ক্যাপ এর সহগ তার স্কয়ার। এটা তুমি ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করবে যে মানটা আসবে সেটাই হচ্ছে এই পি কিউ ভেক্টরের মান। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমাদের পরের যে টপিকটার নাম হচ্ছে সেটা হচ্ছে প্রকারভেদটা হচ্ছে ভেক্টরে, সেটা হচ্ছে সমান ভেক্টর। সমান মানে সমান, সেম, ইকুয়াল যেটাই বলো। তার মানে এটার মান দুইটা ভেক্টর যাই থাক সেগুলোর মান সমান হবে। ধরো দুই বা ততোধিক তোমার কাছে ভেক্টর আছে, তো ওই ভেক্টরগুলোর মানও সমান এবং দিকও সেম, মানে তাদের মানও সেম এবং দিকও সেম, মানে যারা একই দিকে চলতেছে। যেমন আমি এখানে একটা এ ভেক্টর নিছি, এখানে একটা বি ভেক্টর নিছি। এখন এই বি ভেক্টরগুলোর মান, ধরো এ ভেক্টরটার মান হচ্ছে 2i ক্যাপ, তাই বি ভেক্টরের মান হবে 2i ক্যাপ। এবং আই ক্যাপ দ্বারা বোঝাচ্ছে কি, একই দিক, মানে এক্স অ্যাক্সিস বরাবর। ওয়াই এখানে 2i ক্যাপ, বি এর ক্ষেত্রে 2i ক্যাপ, এখানে বোঝাচ্ছে যে এক্স অ্যাক্সিস বরাবর। এইটাই হচ্ছে যে সমান ভেক্টরটা হচ্ছে একদম সিম্পল সংখ্যা, যে যে ভেক্টরগুলোর
মান এবং দিক সেম হয় তারাই হচ্ছে সমান ভেক্টর। ঠিক আছে, তো আমরা এখানে দুটো। এখন হচ্ছে বিপরীত ভেক্টর। বিপরীত মানে তার বিপরীত। যদি বিপরীত বলতে বিপরীত ভেক্টর, ভেক্টর মানে যদি এই এর মান যদি এক্স এক্সিস বলা হয়, তাহলে বি এর মানটা হবে এক্স এক্সিসের ঋণাত্মক বরাবর হবে। ওকে, আবার যদি এর মানটা ওয়াই এক্সিস বরাবর হয় তাহলে বি এর মানটা মাইনাস ওয়াই এক্সিস বরাবর হবে, অর্থাৎ ঋণাত্মক দিকে হবে। সেটা এটার সংজ্ঞা হচ্ছে যে ভেক্টর দুইটার মান সেম হবে বাট কি হবে, দিক ভিন্ন হবে। মান সেম হবে বাট কি হবে, দিক ভিন্ন হবে। অর্থাৎ এই অ্যাক্সিসটা ধরো এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে আর এটা হচ্ছে তার বিপরীত অ্যাক্সিস বরাবর যাচ্ছে, মানে এক্স এর বিপরীত অ্যাক্সিসে যাচ্ছে। তার কারণে আমরা কি করি, এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই। যে মাইনাস চিহ্ন দ্বারা আসলে কিন্তু এখানে মাইনাস বোঝাইতেছে না, মাইনাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এটা দিকটা হচ্ছে এর বিপরীত বাট মানটা সেম। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর কাকে বলে? আয়ত একক ভেক্টরটা হচ্ছে, ধর এটা সংজ্ঞাটা শোনো আগে ভালোভাবে। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে আমরা আয়ত একক ভেক্টর বা আয়ত ভেক্টর বলে থাকি। আয়ত একক ভেক্টর বা আয়ত একক ভেক্টর বলে থাকি। এটা আসলে কি বল, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক। ধরো হচ্ছে এই যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, তারপর হচ্ছে জেড অ্যাক্সিস, এই তিনটা অ্যাক্সিস, এগুলো হচ্ছে আমাদের ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। ধরো এখানে এখন এই অ্যাক্সিসের একটা তোমার হচ্ছে কি মান আছে, একক ভেক্টর আছে যেটা হচ্ছে আই ক্যাপ। এখন ধরো এই আই ক্যাপটারে যদি আমরা এটার মান দ্বারা ভাগ করি, এটার মান কত 1, তাহলে আমরা এই জিনিসটাই পাইতেছি না। তার মানে আই ক্যাপ হচ্ছে একটা একক ভেক্টর। আবার এইখানে জে এর ক্ষেত্রে সেম, জে হচ্ছে একক ভেক্টর আর কে হচ্ছে একটা একক ভেক্টর। এই জন্যই বলছে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যে অ্যাক্সিস গুলো আছে তার ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক, যে তিনটি একক তোমার একক ভেক্টর পাওয়া যায়। আর এই যে একক ভেক্টর গুলাকে আমরা কি বলি, আয়ত একক ভেক্টর বা আয়ত ভেক্টর বলে থাকি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তোমরা বই দেখে তোমাদের সংজ্ঞাগুলো দেখে নিও। আচ্ছা, সদিশ ভেক্টরটা কি? সদিশ ভেক্টরটা হচ্ছে সদিশ, স মানে সেম, দিশ মানে একই দিক, ভেক্টর তো ভেক্টর। আচ্ছা, সদিশ ভেক্টরটা হচ্ছে যে ভেক্টরগুলোর দিক সেম, মানে তারা একই দিকে যাবে বাট মান ভিন্ন হবে। সেটা ধরো একটা তোমার ভেক্টর আছে 5i ক্যাপ, a সমান 5i ক্যাপ, আর তোমার এটার মান b এর মান আছে 3i ক্যাপ। দেখো i ক্যাপ গুলো ঠিক আছে, বাট i ক্যাপ দ্বারা x অ্যাক্সিস গুলো বোঝাচ্ছে, বাট মান কম। এখানে 5, এখানে হচ্ছে 3। ঠিক আছে, এইগুলাই হচ্ছে সদিশ ভেক্টর। আবার বলতেছি, যে ভেক্টরগুলা মান সেম, সরি দিক সেম বাট মান ভিন্ন, তাদেরকে আমরা সদিশ ভেক্টর বলবো, সদিশ ভেক্টর বলবো। আচ্ছা, বিপ্রতীপ ভেক্টর। আচ্ছা, বিপ্রতীপের অর্থটা কি তোমরা জানো? বিপ্রতীপের অর্থটাই হচ্ছে উল্টা। উল্টা মানে এর মানটা উল্টা হবে বাট দিক সেম থাকবে। মান উল্টা হবে বাট দিক সেম। অর্থাৎ ধরো তোমার এই একটা ভেক্টর আছে 5i ক্যাপ, তার মানে তার তুমি যদি তার বিপরীত ভেক্টরটা চাও সেটা হচ্ছে b সমান 1/5, অর্থাৎ তার মান 5 এর উল্টা মান কত, 1/5, 5i ক্যাপ। ঠিক আছে, এটাই হচ্ছে বিপরীত ভেক্টর। ওকে, আচ্ছা, সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর, এটা যদি তুমি সমরেখ ভেক্টরটা যদি তুমি সংজ্ঞাটা বিবেচনা করো, সমরেখ ভেক্টরটা হচ্ছে এরকম একটা ভেক্টর যে ভেক্টরটা একটা সমতলের উপর, সরি একটা রেখা, রেখা মানে একটা রেখা, ধরো একটা রেখা কারে বলা হয়, সমতল বরাবর যে, এবং ধরো এক্স অ্যাক্সিস বরাবর একটা, এটা একটা রেখা হইতে পারে, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা রেখা হইতে পারে, জেড অক্ষ বরাবর একটা রেখা হইতে। এখন এই রেখার উপর দুইয়ের অধিক, দুই বা ততোধিক যদি ভেক্টর অবস্থান করে, ধরো এখানে যেমন আমরা এ একটা ভেক্টর অবস্থান করতেছে একই রেখার উপরে, বি একটা ভেক্টর অবস্থান করতেছে একই রেখার উপরে, সি একটা ভেক্টর অবস্থান করতেছে একই রেখার উপরে। অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখার উপরে অবস্থান করে, এখানে যে ভেক্টরটা আমরা পাই সেটাই হচ্ছে আমাদের সমরেখ ভেক্টর। সেটাই হচ্ছে কি আমাদের সমরেখ ভেক্টর। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে আমাদের পরের এটা হচ্ছে সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টরটা কি?
মানে একটা এই ধরো এটা একটা তল, এটা আমি যে একটা চতুর্ভুজ আঁকছি এটা তুমি একটা তল বিবেচনা করো। এই তলের উপরে দুই বা ততোধিক ভেক্টর যদি অবস্থান করে তাহলে এই জিনিসটারে আমরা বলবো সমতলীয় ভেক্টর। বা দুই বা ততোধিক ভেক্টর একই তলের উপর অবস্থান করলে আমরা যে ভেক্টরটা পাই তাকে আমরা সমতলীয় ভেক্টর বলে থাকি। দেখো এটা একটা তল যদি বিবেচনা করা হয়, তার উপর একটা সি ভেক্টর আছে, এখানে একটা বি ভেক্টর আছে, আর এখানে একটা এ ভেক্টর আছে, দুইয়ের অধিক ভেক্টর এখানে অবস্থান করতেছে, আর এই ভেক্টরটারে আমরা বলবো সমতলীয় ভেক্টর। আচ্ছা আচ্ছা এখন হচ্ছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টরটা হচ্ছে একদম সহজ একটা বিষয়। স্বাধীন মানে মুক্ত, ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, তার কোনো তারেকের কোনো বাধা নাই, সে ইচ্ছা মতো। এখন ভেক্টরের ক্ষেত্রে আমরা স্বাধীন ভেক্টরটা আসলে কিভাবে বুঝি, যার কোনো মানে স্থির বিন্দু নাই, মানে তার পাদবিন্দুটা ইচ্ছা মতো সে দিতে পারবে, মানে ইচ্ছা মতো অবস্থান করতে পারবে। সে চাইলে এক্স অ্যাক্সিস এর উপরে অবস্থান করতে পারবে, সে চাইলে ওয়াই অ্যাক্সিস এর উপরে অবস্থান করতে, সে চাইলে মূল বিন্দুতে অবস্থান করতে, তার মানে কোনো সীমাবদ্ধতা নাই। সে হচ্ছে একটা মানে তার পাদবিন্দু যেখানে ইচ্ছা সেখানে, মানে এই যে এটারে বলা হয় পাদবিন্দু আর এটারে বলা হয় শীর্ষবিন্দু, এই পাদবিন্দুটা যেখানে ইচ্ছা সেখানে হইতে পারে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের স্বাধীন ভেক্টর। আর সীমাবদ্ধ ভেক্টরটা হচ্ছে যে কোনো ভেক্টরের পাদবিন্দু যদি নির্দিষ্ট থাকে তবে তাকে আমরা সীমাবদ্ধ ভেক্টর বলবো। অর্থাৎ দেখো আমি এটা নির্দিষ্ট করে দিছি যে এটা এই বিন্দুতে, অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যে জায়গায় মিলিত হয়েছে অর্থাৎ মূল বিন্দুতে সে থাকবে, মানে তার পাদবিন্দুটা সবসময় এই মূল বিন্দুতে থাকবে। তো এই যে এখানে একটা ধরো একটা ও আছে, ওপি যে ভেক্টরটা, এই ভেক্টরটা হচ্ছে একটা সীমাবদ্ধ ভেক্টর, কারণ তার পাদবিন্দুটা সীমাবদ্ধ। আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আমার এই ভিডিওটা তোমরা দেখলে আমি খুব উপকৃত হব, আমি খুব খুশি হব, আর আশা করতেছি তোমরা এখান থেকে কিছু শিখতে পারবা। লেগে থাকো আমার সাথে, আমাকে সহযোগিতা করো, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদের জন্য ভালো কিছু করার জন্য। আরো অনেক প্রকারের ভেক্টর আছে, যেমন তোমার সরণ ভেক্টর, তারপরে হচ্ছে অক্ষীয় ভেক্টর, পোলার ভেক্টর। তো এগুলা তোমরা বই থেকে দেখে নিও, তো এগুলা তেমন একটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় না, বাট সরণ ভেক্টরটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। সরণ ভেক্টরটা হচ্ছে তোমার অবস্থান ভেক্টরের মতোই, ঠিক আছে। সরণ ভেক্টরটা হচ্ছে তোমার অবস্থান ভেক্টরের মতোই। যেমন সরণ ভেক্টরের যেমন সংজ্ঞাটা ছিল, বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলা হয়। অর্থাৎ একটা বস্তুর যে অবস্থানের যে পরিবর্তনটা, এটারই সরণ ভেক্টর বলা হয়, ঠিক আছে। একটা সরলরেখা বরাবর ধরো তোমার এক্স অ্যাক্সিস হোক ওয়াই অ্যাক্সিস, এরকম একটা সরলরেখা বরাবর তার অবস্থানের যে পরিবর্তনটা হলো সেটাই হচ্ছে তোমার সরণ ভেক্টর। ওকে, আশা করি ভালো থাকবে, ভালোভাবে পড়বে, ইনশাআল্লাহ তোমাদের জন্য সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবে, আমি যেন তোমাদের জন্য ভালো কিছু করতে পারি এবং আমার নিজের জন্য, ফ্যামিলির জন্য ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম।